শুনুন কথা শুনুন। দেখেন আজকে আমরা এই ক্যালকুলেটরটা করব। আপনারা যদিও করছেন, আমি একবার করাইয়া দিয়ে যাই, প্র্যাকটিস করবেন ভালো করে। তো যে কোনো টুলস পেলে, যে কোনো একটা কাজ যখন আপনি পাবেন, আপনার কাজ হচ্ছে প্রথমত কোনো দিকে না তাকে প্রথমত তুলে নেওয়া যে আমার এখানে কি আছে, ঠিক আছে। আর এক্সেলে যেটা হচ্ছে যে আপনার সূত্রগুলো আপনি যখন লিখবেন তখন একটু ঝামেলা করে। যদি আপনার ঠিকঠাক মতো সূত্র লিখতে না পারেন, আপনার কি হবে, ঝামেলা হবে। তারপরে ম্যাক্স মনে হয় না, ম্যাক্স, তারপরে মিন, কাউন্ট আছে মাঝখানে। আচ্ছা তাহলে পরে লিখি, দাঁড়ান। কাউন্ট আর কি আছে, এইচ ক্যাটাগরি। এখানে সবই স্ট্রেট ফরওয়ার্ড সূত্র, কিছুটা খালি ভিন্ন আছে। এখন আমরা এখানে যদি সিরিয়াল নং দেই, আমরা বুঝছি যে আমরা এখানে 1 2 এভাবে কষ্ট করে লিখবো না, দুইটা ওয়ার্ড লিখবো, লিখে একটা টান দিব, বাস। তাহলে ও বুঝে যাবে যে আমরা ক্রমিক। ও এক গেছে না, বাস। তারপর নেমে কি আছে, আলী। নেমে কি কোনো ভ্যালিডেশন আছে? এখন কোথায় ভ্যালিডেশন আছে আর কোথায় নাই, এইটা হচ্ছে আপনার প্রথম চ্যালেঞ্জ, যে কোথায় ভ্যালিডেশন। ভ্যালিডেশন মানে কি বুঝাচ্ছি, যে আপনার শর্ত যে না, মানে যে আপনি যখন ইনপুট দিচ্ছেন, এই যে আমি এই যে রয় লিখতেছি, এটা একটা ইনপুট দিচ্ছি না, এই ইনপুটটা দেওয়ার সময় কোনো ধরনের কোনো মিস্টেক হলে ও যাতে আপনাকে একটা সিগন্যাল দেয় যে আপনি এই মিস্টেকটা করছেন, এটাকে বলা হয় ভ্যালিডেশন, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, আমি এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো লেখার আগে আমাকে যেটা করতে হবে, এই এইজ গুলাকে আমরা কি করব, ভ্যালিডেট করব। ভ্যালিডেট করব কেন? কারণ আমাকে এই ভ্যালিডেট দা এইজ ফিল্ড, এই কথাটা বলা আছে, তার মানে আমার এইজের এখানে একটা ভ্যালিডেশন আছে। এবার ভ্যালিডেশন কি, সেটা হচ্ছে কি বলছে, যে তুমি এখানে যতগুলা ইনপুট দিবা সেই ইনপুটের একটা রেঞ্জ হবে, সেই রেঞ্জটা কত, 1 থেকে 44। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে যাব, পুরো সেলটাকে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কোথায় যাব বলেন তো, ডাটা টুলে গিয়ে, ডাটা ট্যাবে গিয়ে ডাটা ভ্যালিডেশন টুলস এই অপশনটা যাব, গিয়ে এখানে বলবো হোল নাম্বার, মিনিমাম 1, ম্যাক্সিমাম 44, ওকে দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পরে এবার আমি একটা একটা করে ভ্যালু দিব, 30, তারপরে ধরেন 25-এর জায়গায় আমার মনে চলে কোনো কারণে আমি ভুলে 85 দিলাম, এই যে এরর মেসেজটা আসছে, তার মানে আমার ভ্যালিডেশন সঠিক হয়েছে। ঠিক আছে, ওকে। এবার দেখেন আমাদের এই যে সাম, এভারেজ, কাউন্ট ফাংশন, এগুলো কি আছে, একটু মানে বোল্ড করা আছে, রাইট। তাহলে আমরা একটা একটা করে বোল্ড করব না, সময় বাঁচানোর জন্য আমরা কি করব, সবাইকে একসাথে সিলেক্ট করলাম, বোল্ড করে দিলাম, ওকে। এই কি হলো, এবার যদি সবাইকে কালার মানে এগুলোকে যদি একটু ইয়ে করতে চাই, বর্ডার দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমরা এই বর্ডারে গিয়ে, এখানে বর্ডারের অনেকগুলো অপশন আছে, আপনি অল বর্ডার দিয়ে দেন, তাহলে বর্ডার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই যে এজ ক্যাটাগরিটা বাইরে হয়ে গেছে, আপনি যদি চান যে এজ ক্যাটাগরিটাকে আমরা মানে সেলের মধ্যে, মানে সেলের, এটাকে কি বলে, সেল, একটা সেল, রো আর কলাম মিলে একটা সেল তৈরি হলো। এখন আমি চাচ্ছি যে এই সেলের ভিতরেই এটা থাকুক, তখন আমরা দিব হচ্ছে কি র্যাপ টেক্সট। আর যদি চান আপনি এটা চাইলে এটা একটু বড় করতে পারেন, করতে পারেন না, বাট এটা কোনো দরকার নাই, আমার যা সেল আছে তার ভিতরে রাখার জন্য করতে হবে কি র্যাপ টেক্সট।
এখন এইটুকু অংশ যখন আপনি করা শেষ করছেন, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, তার জন্য আমরা কি করব, ফাইল সেভ অ্যাজ দেব। আমরা আগেও বলছি যে আমরা ফাইলগুলো কিভাবে সেভ করব। আপনার নামে একটা ধরেন, আপনার নাম কি, শ্রাবণী, ঠিক আছে, দিলাম, তাহলে শ্রাবণী থাকলো। এখন এটা কত নাম্বার জব? 2 নাম্বার জব। তাহলে ফোল্ডার জব 2, এখানে গিয়ে এটা জব 2 নামে সেভ করে দেব। হোক, কি করবেন ওটা দিয়ে ডিলিট আবার করবেন, সমস্যা। হ্যাঁ, এবার দেখেন, এবার আমার এটা হয়ে গেল, সেভ করা হয়ে গেল। এবার আমার দিব হচ্ছে কি সাম, ঠিক আছে, নো আদার ভ্যালু সেকশন, এটা শেষ। এবার আমাকে এইজ ক্যাটাগরিতে একটা কালারিং করতে বসে, এটা কি আমি এখন করতে পারবো? করতে পারবো না, কেন? কারণ এই জিনিসটা তো আমার এখানে নাই। এইজ ক্যাটাগরিতে যে চিলড্রেন, ইয়ুথ, অ্যাডাল্ট কতটা লিখে আছে সেটা কিন্তু এখানে নাই। তো সেক্ষেত্রে আমার কি আছে, সাম ফাংশনটা আছে। তাহলে আমি কি করব, এই ফ্যানটা অফ করে দেন তো, আপনারা দেখতে পাবেন না। সামে যেটা আছে, আমি দেখলাম যে শ্রাবণী সাম লিখতেছে C2, C3। সাম ফাংশনটা কোনো কারণে মনে পড়ছে C2, C7, এই হলো ওর সাম। আচ্ছা, এখন দেখেন আসছে 74। এতগুলো সংখ্যার যোগফল কি 74 হয়? একটা নর্মাল মানুষের যদি ছোঁয়া, আপনাকে কিন্তু বের করে দিব। কি করতেছেন? যদি এই 4টা সংখ্যা, এখানে 6টা সংখ্যা আছে, 6টা সংখ্যার যোগফল নিচে 74 হবে না। আপনার তো একটা নর্মাল সেন্সেও তো এটা কাজ করতে হবে। এটা কি করতে হয়, এটা সিলেক্ট করে এভাবে টান দিতে হয়, আইদার টান দেন অথবা শিফট চেপে অ্যারোতে ক্লিক করেন। এবার ক্লোজ, বাস। এবার এটাকে যদি এই সেলের মতো করতে হয়, অর্থাৎ মাঝখানে এবং সেন্টার, মার্জিন সেন্টার। সর বান্ধবী কি করতেছে? বাহ বাহ, বিরক্ত হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না দেখা। এবার আমরা যদি অ্যাভারেজ করতে চাই, এবার কি কার কার অ্যাভারেজ করবেন? সব দিয়া, ওই 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 যে কই অ্যাভারেজ। এবার এটাকে যদি বলে যে দশমিক সংখ্যা, এই কি বলে, এবার যদি বলে যে এটাকে দশমিক সংখ্যা, এত সংখ্যা পর্যন্ত নিয়ে আসেন, তাহলে আমরা কি করব, মার্জিন সেন্টারে দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে। দশমিক কত সংখ্যা বলছে, 2 ডেসিমাল প্লেস, তাহলে 2 ডেসিমাল প্লেস, এটা কি 0 ডেসিমাল প্লেস, আর এটা কি 2 ডেসিমাল প্লেস, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্স সেম, এত সোজা। এটা যদি না পারেন, মানে স্ট্রেট ফরওয়ার্ড, আবার লিখেও দিছে, আপনি ম্যাক্সে গিয়ে ম্যাক্স ফাংশন ইউজ করেন, আপনি কাউন্টে গিয়ে কাউন্ট ফাংশন ইউজ করেন, আপনি মিনে গিয়ে মিন ফাংশন ইউজ করেন, বলেই দিচ্ছে। আপনি বসে বসে খালি ফাংশন গুলো কল করবেন আর চিনিয়ে দেবেন কার কার কাউন্ট করবে। তাও যদি আপনারা না পারেন তাহলে কেমনে হয়? এটা করতে 1 ঘন্টা সময় দিচ্ছে, এটা কি 1 ঘন্টার কাজ? কিন্তু তারপরও পোলা পয়েন্ট পাস করতে পারে না। পড়াশোনা করলে তো পাস করবে। মিন, ওকে, ম্যাক্স মিন, আর কি আছে, কাউন্ট।
এবার গেল, সেভ দেন, হয়ে গেল। এবার আপনাকে যেটা করতে হবে, এদের সবাইকে আপনি এইখানে নিয়ে আসেন, এইখানে নিয়ে আসেন। এই এবার এইজ ক্যাটাগরি, রাইট? এইজ ক্যাটাগরিতে ওরা যেটা করছে যে একটা রেঞ্জ হতে পারতো, রেঞ্জটা এরকম হওয়া দরকার ছিল যে এখানে কি লিখতে পারবো, 1 থেকে, দাঁড়া লেখারও সুযোগ নাই, এখানে একটা রেঞ্জ হওয়া উচিত ছিল 1 থেকে কত 12, একটা রেঞ্জ আছে, রাইট? আর একটা রেঞ্জ হওয়া উচিত ছিল 13 থেকে 25, আর একটা রেঞ্জ হওয়া উচিত ছিল 26 থেকে 44। অর্থাৎ কোনো ব্রেক নাই, কোনো কি নাই, ব্রেক নাই। তাহলে আমরা কিভাবে লিখতাম? আমরা এই যে আপনারা অনেকেই করছেন যে যদি ইফ, যেহেতু 3-4টা কন্ডিশন আছে, তার মানে আমাকে ইফ ফাংশনটা ইউজ করতে হবে। এখন আমি বলতেছি যে যদি আমার এই সেলে 1-এর 12 থেকে কম, 12 কম বা তার সমান হয়, তাহলে কি দিব? চিলড্রেন, চিলড্রেন, হ্যাঁ। কিন্তু যদি এটা হলো এই কন্ডিশনটা, দেখতে পাচ্ছেন নাকি ইয়েতে নেব? দেখার তো কথা। আচ্ছা যাই হোক, আমি একটু জুম করেই নিই। এখন এটা গেল চিলড্রেন। এই কন্ডিশন আমাদের কি বলতেছে? লজিক্যাল টেস্ট ট্রু হলে একটা ভ্যালু হবে, ফলস হলে আমি এখানে বলে দিলাম ইও, বলে দিতে পারি না? হ্যাঁ, এইটুকু বলে কিন্তু একটা হয়ে যাচ্ছে, একটা কন্ডিশন ফুলফিল হচ্ছে। বাট ঝামেলাটা হচ্ছে যে এখানে 3টা কন্ডিশন আছে, এই কারণে আমরা বরাবর ইয়ত লিখতে পারতেছি না। আমরা কি বলতেছি যে আচ্ছা ট্রু হলে তুমি চিলড্রেন দাও, কিন্তু যদি সেই কন্ডিশন ফুলফিল না হয় তাহলে আরেকটা কন্ডিশন চেক করো, আরেকটা কন্ডিশন চেক করো, আরেকটা কন্ডিশন যেহেতু চেক করবে সেহেতু আরেকটা ইফ চলে আসবে। এবার বলতেছি যে তোমার এই ঘরে যদি কি হয় 25-এর নিচে বা তার সমান হয়, সেক্ষেত্রে দিব কি? ইয়ত। আর এরর, বাকি যা কিছু আছে তার জন্য কি হবে? এরর। কেন এখন আর ইফ দিলাম না? আচ্ছা ধরেন আমি একটা ইফ দিলাম, কেন দিলাম না সেটার অ্যান্সার দিই। C2 যদি কত হয়, 44-এর নিচে হয় বা তার সমান হয়, তাহলে দিব কি? অ্যাডাল্ট। ওকে, কিন্তু তারপরে কি হবে? আর কিছু বলার আছে? ইয়র চিলড্রেন দিলেন, ইয়র দিলেন, অ্যাডাল্ট দিলেন, কিন্তু এই কন্ডিশন যদি ট্রু না হয়, ফলস করার জন্য কিছু নাই, কিছু বলার নাই। এ কারণে আমরা কি করি? এই লাস্টের কন্ডিশনটা লিখি না, আমরা কি করি? এখানে অ্যাডাল্ট দিই। ঠিক আছে? এখন এই যে 2টা ব্র্যাকেট দিয়ে আসছি, এই 2টা ব্র্যাকেটকে ক্লোজ করতে হবে না? এই জন্য আমরা গুনে গুনে এই 2টা ব্র্যাকেটকে ক্লোজ করে দিই। তো হলো, দিলাম, আসলো। আমি ধরেন এখানে একটু অ্যাসেসর এসে আপনাকে একটু চেঞ্জ করবে, বলবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটা 5 দিলাম, সারাকে 5 ওর এই 5 দিলাম, তাহলে চিলড্রেন আসতেছে, রাইট? ঠিক আছে, বাট কাহিনীটা ঘটতেছে এখানে এটা এরকম সিরিয়ালি নাই। এখানে এই পুরো টুলসে এই একটা জায়গায় তারা একটা ক্রিটিক্যাল কিছু দিছে, এখানে বরাবর নাই। 1 থেকে 12, 12 পরে ইমিডিয়েট 13 সংখ্যা থেকে তারা শুরু করে নাই, তারা আবার কত সংখ্যা থেকে শুরু করছে? 18। ঠিক আছে, আবার 25-এর পরে আবার ঠিকঠাক রাখছে, বাট ঝামেলাটা করছে হচ্ছে এটা। তাহলে আমি যদি 13 দেই, তাহলে সে কি পাবে?
ইয়ত পাবে, কিন্তু আমার টুলস অনুযায়ী কি বলছে 13 সংখ্যাটা ইয়ত দাও, বলে নাই। কিন্তু এজন্য আমরা এই ফর্মুলাটা যদিও ভ্যালিড, বাট এটা আমরা লিখতে পারবো না। আমরা কিভাবে লিখবো? আমরা এখানে কয়টা কন্ডিশন চেক করতেছি? হ্যাঁ, দুইটা ইফ দিছি, কিন্তু লজিক কয়টা দিছি? না, এখানে দেখেন, এই যে লজিক্যাল টেস্ট, এটা কয়টা দিছি? একটা দিছি না? একটা সংখ্যা চেক করতেছে না? 12-র উপরে যদি চেক করতেছে, আমি যদি বলি এটা এভাবে বলতে পারি না? কি বললাম? হ্যাঁ, আগে হ্যাঁ বলতেছেন কেন? কি বলবো সেটা আগে শুনেন। ইফ এন্ড নামে একটা ফাংশন আছে, এন্ড এন্ডে আপনি এক গাদা লজিক দিতে পারবেন। এতক্ষণ আমরা কয়টা লজিক দিছি? একটা লজিক দিছি। ইফ কিন্তু বলে যে তুমি একটা লজিক্যাল টেস্ট দিতে পারবা, সেই লজিক্যাল টেস্ট ট্রু হলে কিছু করবে, ফলস হলে কিছু করবে। আর এন্ড বলে যে তুমি একাধিক লজিক দিতে পারবা, কিন্তু যা দিবা তার প্রত্যেকটাই কি হতে হবে? ট্রু হতে হবে। খেয়াল করেন, যদি আমি বলি যে 25 এবং এখানে বললাম 56, ঠিক আছে? এখন আমি বললাম এই সেলটাতে এই দুটো সংখ্যা না? এখন আমি বললাম যে ইফ না এন্ড এই সংখ্যাটা আপনার ধরেন 25-এর উপরে, ঠিক আছে? আর আবার বলতেছি যে এই সংখ্যাটা 25-এর এই সংখ্যাটা 25-এর নিচে, ঠিক আছে? L3 কত? 25-এর নিচে, আর K3 25-এর উপরে, ঠিক আছে? এটা একটা কন্ডিশন। আমরা এটাও বলতে পারি, দাঁড়ান একটা ভুল বলছি, L3 সংখ্যাটা 25-এর উপরে এবং এইটা 25-এর নিচে, বলতে পারি না? বললাম, দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এটা হচ্ছে এন্ডে মানে দুইটা লজিক দিলাম যে আমাকে আউটপুট দাও যে আমার কে সেলে K3 তে 25-এর কি নিচে আছে কিনা, আর L3 তে 25-এর উপরে আছে কিনা। ও কি দিছে? ফলস। অর্থাৎ এই এন্ড এই ফাংশনটা সে হচ্ছে, আপনি যদি আরো কিছু সংখ্যা দিতেন, যে এখানে আরেকটা সংখ্যা দিলেন, 78 দিলেন, আরেকটা লজিক দিলেন, মানে আপনি মাল্টিপল লজিক দিতে পারবেন, মাল্টিপল কন্ডিশন আপনি চেক করতে পারবেন এন্ড দিয়ে, ঠিক আছে? আপনি বললেন যে M3 25-এর ইকুয়াল বা তার উপরে, সেক্ষেত্রে সে কি দিচ্ছে? আপনাকে ফলস দিচ্ছে। কেন? কারণ এই দুটো ঠিক আছে, বাট এখানে এসে গ্যাঞ্জামটা বেঁধে গেছে। এটা তো 25-এর বরাবর। আপনি যদি বলে দেন যে ঠিক আছে 25-এর নিচে বা তার সমান, তাহলে সে দিবে কি? ট্রু। কেন? এন্ড এর বিষয় হচ্ছে আপনি 3টা লজিক দিচ্ছেন, এই 3টা লজিকে কি হতে হবে? সত্য হতে হবে, তখনই সে কি প্রিন্ট করবে? ট্রু, ঠিক আছে? আর আরেকটা ফাংশন আছে অর, যারা মানে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেন তারা এন্ড আর অর কি চিনলেন। অর মিন্স কি? এই সেম জিনিসটাই লিখবো। অরে লিখলাম যে এই সংখ্যাটা ইজ ইকুয়াল টু দেই নাই, বলে নাকি দিতে হবে যে এটাও বলে না, আমি ইজ ইকুয়াল টু দেন নাই। এই সংখ্যাটা 25-এর নিচে, আবার L3 25-এর
উপরে বা 24-এর উপরে, আর কে না M3 নাকি M3 ধরেন 25-এর উপরে বা তার সমান বলে দিলাম। ট্রু দিছে। আসলে কি সঠিক? 25-এর উপরে কি K3 কি 25-এর উপরে আছে? না। 56 ঠিক আছে। তারপরে 78 সরি 78 না 25-এর উপরে 78 25-এর উপরে ঠিক আছে, কন্ডিশন ট্রু। এটা কি কন্ডিশন ট্রু, বাট এখানে এসে কি হয়েছে কন্ডিশন ফলস। বাট অর কি করে যে আপনি 3টা কন্ডিশন দিয়েছেন, এর মধ্যে যে কোনো একটা কন্ডিশনও যদি ট্রু হয় সেক্ষেত্রে সে ট্রু প্রিন্ট করবে। যে কোনো একটা কন্ডিশনও যদি ট্রু হয় তাহলে সে কি প্রিন্ট করবে? ট্রু প্রিন্ট করবে। আর এন্ড হচ্ছে কি, তুমি যতগুলা কন্ডিশন দিছো সবগুলা কন্ডিশনই ট্রু হতে হবে, তাহলে আমি ট্রু প্রিন্ট করব। এন্ড আর অর একে অপরের অপোজিট। আপনি শুধু একটা মনে রাখলে আর একটা আপনি অটোমেটিক আপনার মনে থাকবে। ঠিক আছে? ঠিক এই লজিকটাই আমরা এখন আমাদের এইচ ক্যাটাগরির ক্ষেত্রে চালাবো। কিভাবে চালাবো? আমরা বলবো যে is equal to if একটা লজিক্যাল টেস্ট দিব। আগে কত দিছিলাম যে C2 is greater than এবং ইকুয়াল কত 12 কিনা, না লেস দেন আর ইকুয়াল 12 কিনা। এখন আমি বলবো এন্ড যে C2 আমার 1-এর সমান বা তার উপরে কিনা, এবং C2 12-র সমান বা তার নিচে কিনা। যদি হয় 1-এর উপরে এবং 12-র নিচে কিনা, কোন কন্ডিশনটা ধরতেছি? এই কন্ডিশনটা 1-এর উপরে এবং 12-র নিচে, মানে এই রেঞ্জের মধ্যে আছে, 1 থেকে 12 এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে কি দিব? চিলড্রেন। ওকে। কিন্তু যদি তা না হয় তাহলে আরেকটা কিসে ঢুকতে হয়? আরেকটা ইফে ঢুকতে হবে। সেই ইফটা কত দিলাম? এবার আমি বললাম এন্ড C2 যদি কত আছে বলেন তো, নেক্সট 18, তাহলে 18-র উপরে বা C2 যদি 25-এর নিচে কিনা। যদি তা হয় তাহলে কি দিব? ইয়ত। আর বাকি ক্ষেত্রে আমি কি লিখছি? অ্যাডাল্ট। বাট এখানে আমি সেটা লিখবো না, আমি আরেকটা পেঁচানি পেঁচাবো। সেটা হচ্ছে ইফ এন্ড C2 যদি 26-এর ইকুয়াল বা তার উপরে হয়, কমা C2 যদি 44-এর নিচে বা তার সমান হয়, তাহলে কি দিবা? অ্যাডাল্ট। আদারওয়াইজ নট স্পেসিফিক NC বা নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তাহলে 3টা কন্ডিশন লিখছি। 1 থেকে বড় বা 12-র নিচে, 18 থেকে বড় বা তার নিচে মানে 25-এর নিচে, আবার 26-এর থেকে বড় এবং 44-এর নিচে হয়। সামনে আরো আছে। এনসি হচ্ছে কি ওই যে 13 থেকে 17 এই রেঞ্জটার জন্য হচ্ছে এনসি। 13 থেকে 17 এই রেঞ্জটা যে তারা বাদ দিয়ে গেছে,
ওই পার্টিকুলার এইজ রেঞ্জের জন্য হচ্ছে নট স্পেসিফিক, অর্থাৎ কোনো স্পেসিফিক করে দেয় নাই যে ওই এইজ রেঞ্জটার জন্য আপনি কি লিখবেন। এবার আপনার যে যতগুলা ইফ আছে প্রত্যেকটা ইফকে ক্লোজ করেন, দিলাম। এবার দেখেন আমি যদি এটা টান দিয়ে দেখি তাহলে দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা দেখতে পাচ্ছেন। আচ্ছা 30, তার 30 মানে কত, কোন রেঞ্জে পড়ছে বলেন? এই রেঞ্জে, এই রেঞ্জে আসলো। C2 প্রথমে এখানে আসছে, খেয়াল করেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। C2 প্রথমে এখানে আসছে, 30 পাইছে। 30 কি এই রেঞ্জের মধ্যে পড়ে না। দেন কোথায় গেছে, এই রেঞ্জে আসছে। 30 কি এই রেঞ্জের মধ্যে পড়ে না, দেন এখানে আসছে। তারপর কি দিছে, এই কন্ডিশনের ভিতরে পড়ছে, অ্যাডাল্ট প্রিন্ট করে দিছে। নেক্সট আসছে 25, প্রথমে এখানে আসছে, পাইছে নো, ঢুকে নাই। পরে ঢুকছে কোথায়, এখানে। এখানে এসে দেখে যে এটা ইউথ, তাহলে ইউথ দিয়ে দিছে। এবার এখানে আসি, 13 এই রেঞ্জের মধ্যে পড়ছে না। 18 থেকে 25-এর মধ্যে পড়ছে না। 26 থেকে 44 না। তারপরে কি বলছে, তিনটার কোনটার মধ্যেই পড়ি নাই, তাহলে কি দিব, নট স্পেসিফিক। ঠিক আছে। এবার 28, 28-এর ক্ষেত্রে কি করছে, এই রেঞ্জ নো, এই রেঞ্জ নো, বাট এই রেঞ্জে পেয়েছে যে 28 C5 এ 28 এই দুটা রেঞ্জের মধ্যে পড়ছে। দেন কি বলে দিছে, এবার আসি 5-এ। 5-এর ক্ষেত্রে কি করছে বলেন তো, প্রথমে এই রেঞ্জে আসছে, এসে দেখে যে না, আচ্ছা এর মধ্যে তো পড়ে গেছে, তাহলে চিলেন। আর এইগুলোতে গেছে, যাওয়ার দরকার নাই। ট্রু হলে কি আছে, প্রিন্ট করে দিছে। এবার 44, তাহলে কোথায় ঘুরছে, নো নো, এখানে এসে 44 পেয়েছে, অ্যাডাল্ট দিয়ে দিছে। আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে ম্যাডাম 44-এর উপরের ঘরগুলোর জন্য কি করবে। আমি যদি এখানে দেই 100, আর শুধুমাত্র নিবেই না, অত ইম্পোর্টই নিবে না, তারপরে সারা ওর এইজ রেঞ্জ, বুঝতে পারছি। এই তাহলে আমরা কি এটা লিখবো না এটা লিখবো, অবশ্যই এটা লিখতে হবে, কারণ আপনাকে অ্যাসেসর বলে দিবে যে যেই এইজ রেঞ্জ গুলা, কেন 13 থেকে 17 নিয়ে চিন্তা করলাম, কেন 44-এর উপরে চিন্তা করলাম না, বলেন তো। ভ্যালুই দিচ্ছে না, কিন্তু একটা এইজ রেঞ্জ তারা ইচ্ছে করে স্কিপ করে গেছে আপনার মাথা কাটানোর জন্য। এই পুরা টুলসে মাথা কাটানোর কিছু নাই, সব স্ট্রেট ফরওয়ার্ড। আপনি ফাংশন কল করবেন, আউটপুট চলে আসবে। বাট এখানে আপনাকে মাথা কাটাইতে বলতেছে যে আমি এমন একটা এইজ রেঞ্জ ইচ্ছা করেই বাদ দিছি, তুমি এবার লেখো কন্ডিশন, এমন কিছু একটা কন্ডিশন লেখো যাতে শুধুমাত্র আমি যা লিখে দিছি সেটাই ইমপ্লিমেন্ট হয়, যেটা আমি দেই নাই সেটা যেন নট স্পেসিফিক অথবা নট অ্যাপ্লিকেবল কিছু একটা বলে দেয়। ঠিক আছে। এবার এগুলাকে কালার করার জন্য আমরা কোথায় যাব, আমাকে তো বলছে কালারিং করতে, এই যে বলছে না প্রথম সেকশনটা বাদ দিয়ে আসছি না, যে এইজ ক্যাটাগরিতে অ্যাডাল্টের জন্য কি কাজ করবেন, একটা কালো বা একটা কালার দেন। তাহলে আমরা কোথায় যাব, আমি সূত্র লিখে দেবো, সূত্র লেখা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই, আমি সূত্র লিখে দেবো। কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুলস টেক্সট দ্যাট কন্টেন্টস অ্যাডাল্ট। অ্যাডাল্টের ক্ষেত্রে কি হবে, রেড রেড, ওকে। এবার একই সেলে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল টেক্সট দ্যাট কন্টেন্টস কি, ইয়ত, হবে কি, ইয়েলো, ইয়েলো এলো, ডার্টি ফেলো। আর এটার জন্য আমরা দেব কি, চিলড্রেন। দিলাম, দিয়ে টান দিলাম। এখন দেখেন সবগুলো কালার পেয়েছে। এনএসসির জন্য আমরা কোনো কালার দিই নাই, পাই নাই। এবার এটা এটা হচ্ছে উনি চেঞ্জ করে দেখবে যে আপনাদের এই চেঞ্জ করার পরে এখানে অটোমেটিক ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে কিনা, তখনই বুঝবে যে আপনার সূত্র ওকে আছে। হ্যাঁ,
আপনি এটাই করবেন, যেটা দেওয়া আছে আপনি সেটাই লিখে রাখবেন। এরপর উনি এসে আপনাকে সূত্র চেঞ্জ করে দেখবে যে আপনি ঠিকঠাক লিখছেন, মানে সূত্র লিখলে এটা ঠিকঠাক চেঞ্জ হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এটা গেল, এটা সেভ দিলাম। এবার আর কি আছে, ভি লুকআপ, তাই না? আমি গত ক্লাসে ভি লুকআপ দেখিয়েছি। দুইটা সেল, দুইটা ঘরকে নিবেন, ওরা বলে দিছে যে কে এবং এল সেল, তাহলে আপনি কে আর এল সেলে যাবেন, গিয়ে এখানে দুটাকে মার্চ করবেন, মার্চ করে বলে দিবেন ভি লুকআপ টেবিল। এখানে কি দিব, নেম, আর এখানে দিব এইচ ক্যাটাগরি, রাইট? যাই হোক, ক্যাটাগরি বা ক্যাটাগরি, ওকে। এবার যদি একটু চান এই দুটাকে কালার করতে, একটু কালার করতে পারেন। নেম বোল্ড, এইচ ক্যাটাগরি বোল্ড, সব বোল্ড করে দেন। ঠিক আছে, ওকে। এবার বলেন নেম কিভাবে আনবো। ডাটা ভ্যালিডেশন যাব, ডাটা টুলসে যাব, গিয়ে এখানে কি দিব, লিস্ট। সোর্স হিসেবে কাকে চিনাবো, একদম ইজি ফরওয়ার্ড। এই কয়েকটা কাজ আপনাকে কয়েকবার করে করতে হবে। এই ভি লুকআপ প্রত্যেকটা টুলসে কমন, আপনাকে করতেই হবে। সো যত তাড়াতাড়ি শিখবেন তত তাড়াতাড়ি আপনার জন্য সুবিধা। এবার এইচ ক্যাটাগরি কিভাবে আনবো, হ্যাঁ, ভি লুকআপের সূত্র লিখবো, বলে দিছে লুকআপ ভ্যালু কি হবে, পাশেরটা, কলাম ইন্ডেক্স নাম্বার না, টেবিল অ্যারে। ঠিক আছে, এবার এই টেবিল অ্যারেকে যা লিখছেন দেখেন তো, এখানে লিখলাম না, হ্যাঁ, কলাম ইন্ডেক্স নাম্বার 2 দিব। তার আগে আরেকটা বিষয় আছে, এই যে যতটুকু সেল আপনি চিনাইছেন টেবিল অ্যারেতে, যে B1 থেকে J7 পর্যন্ত চিনাইছেন না, অনেক সময় ভুলে ভালে আপনার আরেকটা রেঞ্জ বেড়ে যেতে পারে, হাতের ধাক্কায় আরেকটা রেঞ্জ বেড়ে হয়ে যেতে পারে। ভুল যাতে না হয় সেজন্য আমরা কি করি, এই যে সেল রেঞ্জটা আমরা দিছি একে আমরা লক করে দেই। লক করা মানে হচ্ছে অ্যাবসলুট করা, অ্যাবসলুট সেল। আপনাদের অনেক কোশ্চেন আসবে, একটা সেল কিভাবে অ্যাবসলুট হয়, মানে লক হয়। ডলার সাইন দিয়ে লক করা যায়, ডলার সাইন দিয়ে একটা সেলকে অ্যাবসলুট করা বা লক করে দেওয়ার উপায় হচ্ছে সেই সেলটাকে লক করে দেওয়া। লক অ্যাবসলুট সাইন মানে ডলার সাইন দিয়ে লক করে দেওয়া, ডলার সাইন দিয়ে লক করে দেওয়া হচ্ছে অ্যাবসলুট করা। একটা হচ্ছে অ্যাবসলুট আর একটা হচ্ছে রিলেটেড সেল রেফারেন্স। অ্যাবসলুট বলতে বুঝবেন সেলটা লক হয়ে আছে অথবা ডলার সাইন দেওয়া আছে সেলের আগে পিছে। ঠিক আছে, আর রিলেটিভ কি, এই যে আপনি অ্যাডাল্টের জন্য লিখছেন না, আপনি শুধু C2 এর জন্য লিখছেন না ফর্মুলা, এরপর যে টার্ম দিচ্ছেন C3 C4 C7 অটো নিয়েছে, ওটাকে বলা হয় রিলেটেড সেল রেফারেন্স। অর্থাৎ যেখানে কোনো লক নাই, যেখানে কোনো লক নাই সেটাই হচ্ছে রিলেটেড সেল রেফারেন্স। আর যেটাতে লক আছে সেটা হচ্ছে অ্যাবসুলেট সেল রেফারেন্স। ঠিক আছে, এবার অ্যাবসলুট করার পরে কলাম ইন্ডেক্স নাম্বার কত, 1 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার সেলটা পড়তে হবে। আমাকে 8 নাম্বার পড়তে হবে, যদিও এইচ ক্যাটাগরি আমার 8 নাম্বারে আছে, বাট আমি এখন পড়বো কত, 9। তাহলে 9 দিলাম, এবার 0 বা অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, এবার আমার একটু দুষ্টমি মন চাইলো যে আমি এটার একটা টান দিলাম, এটারও একটা টান দিলাম, এখানে আমি রিয়ার দিলাম। দেখেন তো আমার এখানে K3 K4 হচ্ছে না, কিন্তু
এই যে সেল রেঞ্জটা কি চেঞ্জ হয়েছে টানের সাথে সাথে? ওই যে লক করে দিছি চেঞ্জ হয় নাই। আমি যদি লক না করে দিতাম, ধরেন লক করি নাই, কিবোর্ডের F4 ক্লিক করলে লক উঠে যায়। F4 এ যদি আপনি ক্লিক করেন লক দিতে পারবেন, আবার F4 এ ক্লিক করলে লক উঠে যায়। ঠিক আছে, লক উঠে এবার টান দিই, দেখেন কি ঘটে। দেখছেন B1 থেকে J7 হয়েছে, B2 থেকে J8 হয়ে গেছে। B1 থেকে B7 ছিল, J7 ছিল, এখন কি হয়েছে B2 থেকে, ওই যে লক করি নাই এই জন্য। কিন্তু আমার তো এটা দরকার নাই, ঠিক আছে, এগুলো কি আমার দরকার আছে? নাই। যখনই আমার দরকার হবে না তখন আমরা কি করবো, এরকম লক করে দেব। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আরেকটা কি আছে, যে এদের একটা চার্ট তৈরি করতে হবে। কাকে নিয়ে চার্ট তৈরি করবেন তাকে দেখাইতে হবে না? নেইম আর এজ কে ধরলেন, কোন কোন সংখ্যাগুলো নিয়ে চার্ট করতে হবে সেটা ধরলেন, ধরে ইনসার্ট চার্ট। সিম্পল, কত সিম্পল। আচ্ছা, এখানে বলে দিছে মনে হয় 2D বার কলাম চার্ট। দেখেন কি বলছে, 2D বার কলাম চার্ট। আপনি যেন তেন চার্ট নিলে হবে না, আপনাকে অবশ্যই বার কলাম নিতে হবে। এগুলো সব বার কলাম, এর মধ্যে 2D বার কলাম চার্ট। এটা এই পাশে কি দিতে হবে, নিচে দিতে বসে মনে হয় নেম আর এইজ দিয়ে দিবেন। এই যে প্লাস সাইনটা আছে না, এটাতে ক্লিক করেন, ক্লিক করে বলেন যে অ্যাক্সিস টাইটেল। অ্যাক্সিস টাইটেল, দুই পাশে টাইটেল দেওয়ার অপশন চলে আসছে। এই পাশে আমার কি নেম, তাহলে নেম দিয়ে দিই। এই পাশে কি দিয়ে দিলাম, নেম, আর এই পাশে কি দিলাম, এইচ। যদি বলে এগুলোকে বোল্ড করতে, অবশ্যই করতে পারবেন। ওকে হলো, তাহলে এটা কমপ্লিট, রাইট? এখন এখানে পুরো কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে আরো 2-3টা কাজ করতে বলবে, 2-3টা কাজ করতে বলবে। এই যে 3টা কাজ দেখাচ্ছি না এখানে, এই 3টা কাজ প্রত্যেকটা টুলসের জন্য আপনি পাবেন। এই 5, 6, 7 প্রত্যেকটা টুলস এটা কমন। কি বলছে, প্রথমে বলছে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে, দাঁড়ান পাসওয়ার্ড প্রোটেক্টে পড়ে যাচ্ছি। প্রথমে বলছে যে তোমার এই ফাইলটাকে 2টা ফরম্যাটে সেভ করো, একটা হচ্ছে XXL আর একটা হচ্ছে CSV ফরম্যাটে, রাইট? পুরো কাজটা খেয়াল করেন সবাই, ওটার মাথাটা বাড়ি দেন তো। পুরা কাজটা শেষ করার পরে আপনি একটা সেভ অবশ্যই দিবেন। বাই ডিফল্ট কি ফরম্যাটে সেভ হয়, XXL। আপনাকে এটা কি ফরম্যাটে সেভ করতে বলেছে, CSV। তাহলে ফাইল সেভ অ্যাজ, এটা তো সেভ করলেন, XXLটা সেভ করে নেবেন কাজ শেষ করার পরে। এবার ফাইল সেভ অ্যাজ, একই ফোল্ডারে CSV। CSVর অনেকগুলো ফরম্যাট আছে, যে কোনো একটা, ম্যাকিনটোশ, MS ডক্স, যে কোনো একটা ফরম্যাটে আপনি কি করবেন, সেভ করে দিবেন। তাহলে আপনার ফোল্ডারে অ্যাকচুয়ালি কয়টা ফাইল থাকবে, 2টা, XXL, CSV। এবার এই XXL এ কি দেখা যায়, CSV তে কি দেখা যায়, এটা নিয়ে আপনি টেনশন করার দরকার নেই। CSV তে আপনি সব পাবেন না, CSV টা অ্যাকচুয়ালি কি কোনো ফর্মুলা পাবেন না, এখানে পাওয়া গেছে, বাট CSV অ্যাকচুয়ালি হচ্ছে ডাটা সংরক্ষণ করার জন্য। আপনার কোন একটা কাজ যে ডাটা সংরক্ষণ করার জন্য আমরা CSV ফাইল নেই। আপনারা ডাটা অ্যানালাইসিসের নাম শুনছেন, ডাটা অ্যানালাইসিস করে, ডাটা অ্যানালিটিক্স করে। যখন ডাটা অ্যানালিটিক্স করে বা ডাটা সায়েন্স নিয়ে কাজ করে, তখন এই CSVর যে কাজ, শুধু ভ্যালুগুলো নিয়ে তারা কাজ করে। এখানে কোনো ফর্মুলা সেট থাকে না CSV তে।
তাহলে দুটা ফাইল ফরম্যাটে সেভ করা আমার হয়ে গেছে। এবার তারা বলে যে পিডিএফ আকারে সেভ করে দাও। এক্সেল ফাইলটা পিডিএফ আকারে কি করো, সেভ করে দাও। তাহলে আমার সেভ করার অপশন কোথায়? ফাইল, সেভ অ্যাজ, একই পিডিএফ। হ্যাঁ আনবো। তাহলে দেখলাম, দেখি আগে চেহারাটা শুরুটা দেখি। এই হলো আমার শুরু, কিন্তু কি বাদ গেছে? ভিলুকআপ কই চলে গেছে? সেকেন্ড পেজে চলে গেছে। এরকম প্রিন্ট করলে হবে? আপনাদেরটা যদি এরকম প্রিন্ট হইতে পারলো তো এক পেজে প্রিন্ট করতে হবে, সেটার বুদ্ধি কি? আপনি যাবেন হচ্ছে কোথায়, ভিউ ট্যাবে যাবেন, পেজ ব্রেকে যাবেন, গিয়ে দেখবেন যে কত, এই পুরো জিনিসটা কতটুক পেজ নিছে। যদি দেখেন যে এক পেজে নিছে, কিভাবে বুঝবেন? এই দেখেন এখানে লেখা আছে পেজ 2, তার মানে পেজ 1 হচ্ছে কোথাও এক জায়গায়, এই জায়গায় এখান পর্যন্ত পেজ 1, অথবা যে নীল দাগটা সেটা হচ্ছে পেজ 1 এর ইন্ডিকেটর। আপনি এটাকে আস্তে রূপে এখানে নিয়ে আসেন, ঠিক আছে? ভিউ ট্যাবের ভিতরে পেজ ব্রেক প্রিভিউ আছে। এবার আপনি আবার নরমালে চলে যান, এবার গিয়ে ফাইল, সেভ অ্যাজ, পিডিএফ দেন। এবার পুরো জিনিসটা এক পেজে চলে আসছে। ম্যান্ডেটরি না, বাট করলে ভালো, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? এক্সেল ফরম্যাটে সেভ করলাম, সিএসভি ফরম্যাটে সেভ করলাম, পিডিএফ ফরম্যাটে সেভ করলাম, তিনটা কাজ ডান। এবার পাসওয়ার্ড প্রোটেক্ট, অনেক সময় শিটকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে বলে, অনেক সময় পুরো ওয়ার্ক বুকটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে বলে। দুইটা জিনিস দুই রকম। ওয়ার্ক বুক কি আর ওয়ার্কশিট কি বলেন? ফারিয়া বলেন। ওয়ার্ক বুক শিট নিয়ে গঠিত, হ্যাঁ। আর ওয়ার্কশিট হচ্ছে পার্টিকুলার এই শিটটাকে বোঝাচ্ছে। যদি শিটকে প্রোটেক্ট করতে বলে তাহলে শিটে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, প্রোটেক্ট শিট। পাসওয়ার্ড কত বলা আছে ওখানে যা আছে, নিজের মতো করে পাসওয়ার্ড দিবেন না। ওখানে যদি বলা থাকে 1 2 3 4 5 6 দিলেন, আবার দিলেন, ওকে দিয়ে দিলেন। এবার কি হবে? আপনি শিটটা প্রোটেক্ট করার বিষয় কারণ কি? এবার দেখেন, আপনি দেখেন প্রোটেক্ট হলে কি হয়, আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। আপনাকে প্রোটেক্ট শিটটাকে আনপ্রোটেক্ট করে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনার কাজ আর কেউ কোনোদিন টাচ করতে পারবে না। এটা হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশন করবো কেমনে, আনপ্রোটেক্ট করবে কেমনে সেটা দেখেন। শিটে যাবেন, রাইট ক্লিক করবেন, এই দেখেন আনপ্রোটেক্ট শিট বলতেছে। এবার আবার পাসওয়ার্ড দিবেন, আনপ্রোটেক্ট হয়ে গেল। এবার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। বাট শিট প্রোটেক্ট করার মানে কি, শিটে যাবেন, প্রোটেক্ট শিট লিখে ক্লিক করবেন, পাসওয়ার্ড দিবেন, যেই পাসওয়ার্ডটা লেখা থাকে নিজের মন মতো পাসওয়ার্ড দিলে পরে ভুলে যাবেন কি পাসওয়ার্ড দিচ্ছেন, রিটাইপ করতে বসছে। প্রোটেক্ট আর আনপ্রোটেক্ট, ঠিক আছে? আর যদি বলে যে আপনার পুরো ওয়ার্ক বুকটাই প্রোটেক্ট করে দেন, তাহলে ফাইল, ইনফো, প্রোটেক্ট ওয়ার্ক বুক, ফাইল ইনফোতে গিয়ে ও এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবার পুরা ওয়ার্ক বুক যতগুলো শিট আছে সবাই প্রোটেক্টেড হয়ে গেছে। সেভ দেন, ক্লোজ করেন। এবার দেখেন আপনি ওপেন করার সাথে সাথে আপনাকে বলবে, ওপেনই হতে দিবে না, বলবে যে তুমি আগে পাসওয়ার্ড দাও তারপর তোমার কাছে ওপেন করুন। ঠিক আছে? কি খুশি হয়েছে কয়েকজন, ঠিক আছে, চিবা হাসি দিতেছে। ঠিক আছে, বুঝতে পারছি? একটা হচ্ছে ওয়ার্ড বুককে প্রোটেক্ট করা, আর হচ্ছে শিটকে প্রোটেক্ট করা। ঠিক আছে? আপনাদের ওয়ার্ড বুকটা আসে না, সবসময় শিটেই আসে, শিটকে প্রোটেক্ট করা আসে। দুইটাই দেখা দিলাম, কি লাভ? শুধু দেখিয়েই যায়,
আউটপুট পাই না। এবার আপনাদেরকে